মাল্টিপারপাস জৈব সার কখন কিভাবে আপনারা ব্যবহার করলে অধিক মাত্রার লাভবান হবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে মাল্টিপারপাস জৈব সার আপনারা কিভাবে এবং কখন ব্যবহার করলে অধিক মাত্রার সফল হবেন এবং বেশি লাভবান হবেন। আমরা কিন্তু বেসিক্যালি সবাই বলে থাকি যে সামারে অনেক বেশি কাজ, উইন্টারে কোনো কাজ নেই। যেমন কি আমাকেই সবাই বলে সামার ভরে আমি নাকি এত ব্যস্ত থাকি যে কারো বাসায় ইনভাইট করলেও আমি যেতে চাই না। এটা যে মানুষ বলে আমি টিকচিহ্ন দিব 100% রাইট। গাছে পানি দেওয়া বা যত্ন করার কারণে আমি কিন্তু অনেক জায়গাতেই বেড়াতে যাই না। তো সবাই বলে সামারে আমি অনেক ব্যস্ত, উইন্টারে কোনো কাজ নেই। এটা একেবারেই আমার জন্য সুইটেবল না। কারণ সামারে আমি যতটা বেশি কাজ করি, উইন্টারে তার থেকেও বেশি কাজ করি। কথা বলতে বলতে একেবারেই কথা আটকে যায় মাঝে মাঝে। তো যাই হোক, উইন্টারে কিন্তু আমি আরও বেশি ব্যস্ত থাকি এবং বেশি কাজ করি। সেটা কি? এই যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে মাল্টিপারপাস জৈব সার, এটা কিন্তু যখন আপনারা গার্ডেনিং করবেন তখন তো দিবেনই, কিন্তু তার আগে মাটি উর্বর করার জন্য আমাদের এই কাজটি করতে হবে। তো চলুন আমরা আমাদের 2024-এর জন্য মাটির প্রস্তুতির পর্ব 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিভাবে আমরা কখন এই জিনিসটি ব্যবহার করলে লাভবান হব এবং কেন লাভবান হব তাও আমি আপনাদের এক্সপ্লেন করব। সবার শুরুতে যে কাজটি করতে হবে, এই যে এখানে কিন্তু অধিক মাত্রার ডিমের খোসা রয়েছে। তো বাইরে নেওয়ার আগে আপনারা এই যে ডিমের খোসাগুলো ঠিক এইভাবে যদি একটু প্রেস করেন, আশা করি শব্দ আপনারা শুনতেই পাচ্ছেন। এই অবস্থা, এই যে দেখুন কতটা নিচে চলে গেছে, কারণ নিচে সম্পূর্ণই রয়েছে ডিমের খোসাগুলো। এখানে নেই এমন কোনো জিনিস আপনারা পাবেন না। এখানে ডিমের খোসা রয়েছে, আলুর খোসা রয়েছে, কাঁচা আলুর স্কিন, এই যে আজই আমি রেখেছি কাঁচা আলুর স্কিন, এমনকি আলু সিদ্ধ করে স্কিনটি পিল করার পর আমি এখানে রেখেছি। এই যে দেখুন খুব কুইকলি এগুলো শুকিয়ে যায়। এখানে পেঁয়াজের খোসা আছে হচ্ছে রসুনের খোসা। এইগুলো হচ্ছে আপনার ফাঙ্গাসাইড থেকে শুরু করে অ্যান্টিব্যাকটেরিয়াল যে জিনিসগুলো আছে সেই কাজ করবে। কারণ গাছ লাগানোর আগে মাটিতে রোগ মুক্তির আমাদের কাজ করতে হবে, যেন গাছ লাগানোর সময় গাছে কোনো রোগ না হয়, এবং এর জন্য পেস্টিসাইড করা খুবই জরুরি। কিভাবে কখন ব্যবহার করবেন চলুন আমরা সেখানেই চলে যাচ্ছি। সবার শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 2024-এর জন্য মাটি প্রস্তুতির পর্ব 3-এর কিছুটা গল্প। এই যে আমার গার্ডেনে যত গাছপালা ছিল প্লাস্টিকের ব্যাগে পচিয়ে মাটির সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম, যার একটি ভিডিও আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম। এই হচ্ছে পর্ব 4-এ আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো গাছ কিন্তু মাটির সাথে পচে গেছে। এবং তারপর আমি যে কাজটি করেছি, ঘরে খাবার আনার পর এই যে দেখুন তরমুজ খেয়েছি, ওয়াটারমেলন থেকে শুরু করে ক্যান্টামেলন, বাঙ্গি যাই খেয়েছি তার খোসাও কিন্তু আমি মাটিতে মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন। তো আজকে আমার এই জৈব যে মাল্টি কম্পোস্ট জৈব সার আপনাদের সাথে দেখানোর সাথে সাথে আমি শেয়ার করব আমার গার্ডেনের কিছুটা চেঞ্জেস আমি নিয়ে এসেছি। এই যে গতবার কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি আমার গার্ডেনে ফেন্সগুলোকে পেইন্ট করেছিলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম যে এইগুলো পেইন্ট করতে অনেক বেশি কষ্ট হয়। কথাটি আমি কেন অফ ক্যামেরায় বলবো, কাছে এসেই বলি। আমি যখন বললাম যে পেইন্ট করতে অনেক কষ্ট হয় রে ভাই, একটি পেইন্ট করার মেশিন কিনে দাও, আমাকে আমার স্বামী বলল সারা সামার ভরে এত তাজা শাকসবজি খেয়েছো, কত এনার্জি হয়েছে শরীরে, সেই এনার্জি কাজে লাগাও। এটা একটা কথা হলো? আপনারাই বলুন। কি আর করবো রে ভাই, সেই পারপোসে আমি যে কাজ করলাম, ছোটোখাটো একটি চেঞ্জেস এসেছে। চলুন আগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, এই যে আমার ফেন্সগুলো দেখতে পাচ্ছেন, দুটি ফেন্স। এই ফেন্সের পেছনের কাঠগুলো কিন্তু পেইন্ট করা ছিল না গতবার। আমি এই ফেন্সের এই যে মাচাগুলো বের করে তারপরে পেছনের কাঠগুলোকে পেইন্ট করে দিয়েছি। কাঠগুলো এত মাত্রায় নষ্ট হয়ে গিয়েছিল, আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর এই মাচাগুলো একদম মাটিতে ছিল, যেই কারণে নিচের অংশটি পচে যাচ্ছিল প্রায়। তো আমি এই যে দেখুন মাটিগুলো কুপিয়েছি। এখানে কিন্তু আমার সিম গাছের এটি কিন্তু
সিমের মাচা ছিল, সিম ছিল, সর্বশেষ সিম তুলে নিয়েছি। তারপরে এই যে মাটি কুপিয়ে নিচে আমি ইট দিয়ে তার উপরে মাচাটি দিয়েছি যেন মাচাটি সুরক্ষিত থাকে। এরপর এই পাশেও যত গাছ ছিল আমি সিম গাছ শর্ট আউট করেছি। তারপর এই যে দেখুন আমার সেচি শাকের বেয়ে, সেটিও আমি শর্ট আউট করেছি। শুধু বর্তমানে আপনারা যা দেখবেন আমার গার্ডেনে কচু শাক ছাড়া আর কিছুই দেখবেন না। আর এই যে রঙগুলো আমি করেছি, কেন করেছি রে ভাই, আপনারা নিজেরা দেখলে নিজেদেরই মায়া লাগবে। এই যে দেখুন যে মাচা, তারপরে এই যে দেখুন কি পরিমাণে সবুজ হয়েছে ভেতরের কাঠগুলো, একটু দেখলেই বুঝতে পারবেন। এইগুলো আসলে হাত দিয়ে পেইন্ট করতে অনেক বেশি কষ্ট হয়। সো আমি তো কী উত্তর দিয়েছি আপনাদের সাথে আমি শেয়ারই করলাম। তো যাই হোক, আমি বাকি অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগে হচ্ছে আমি হালকা পাতলা আপনাদের সাথে একটু জাস্ট ওভারভিউ দিয়ে নিচ্ছি। এই যে এই পাশটি দেখুন, স্ল্যাবগুলি কিন্তু কত ডার্টি ছিল, আর এখন দেখুন একেবারে সাদা ফকফকা হয়ে গিয়েছে। আমার এই যে সেচি শাকের পটটি কিন্তু একেবারে ওই যে এই কর্নারে ছিল। এই কর্নার থেকে আমি তুলে নিয়ে এসেছি, এখানে আমি ক্লিন করেছি ব্লিচ দিয়ে। তারপর ওই যে পটের নিচে ইট দিয়ে আমি সেচি শাকের জিনিসটি উঁচু করে দিয়েছি, টপটি। আর অনেকগুলো মাটি আমি ফেলে দিয়েছি, কারণ এখানে সেচি শাকটি অনেক নিচের দিকে ছিল, আপনারা সবাই জানেন। এরপর এই যে আমার কনজারভেটরির যে সাইডগুলো আছে, আমি এই পাশটি শুধু ক্লিন করেছি, অন্য পাশটি করিনি। অন্য পাশ বলতে ওই যে ওই পাশটি কিন্তু আমার ক্লিন করা হয়নি। তো এই পাশটি ক্লিন করার কারণে আপনারা নিজেরাই দেখুন কত চমৎকার ক্লিন লাগছে। তো এখন চলুন যে আমরা কিভাবে এবং কেন এটি ব্যবহার করব। এই যে জৈব সার আপনারা দেখতে পাচ্ছেন, এই সারগুলো কিন্তু আমরা এখনই দেওয়া শুরু করব 2024-এর আগে, কারণ আমরা কিন্তু এই জৈব সারের কারণে মাটি উর্বর হবে। আমি কিন্তু মাটি প্রস্তুত করছি, আপনারা যারা জানতে চান বরাবরই আমি কিভাবে মাটি প্রস্তুত করি, তাই আপনাদের সাথে আসলে এই ভিডিও শেয়ার করা। কোনো কষ্টের কিছু নেই, শুধু এই যে জিনিসগুলো আপনারা যত বেশি প্রেস করবেন ততই ভালো। তারপর ঠিক এভাবে আপনারা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। যত দিকে আপনার মাটি আছে, যেখানে যেখানে আপনারা গার্ডেনিং করেন, ঠিক সেইটুকু জায়গাতেই আপনারা ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এই যে দেখুন, আমি অবশ্যই কাছ থেকে আপনাদের দেখাবো যে কিভাবে দিবেন। আর এখানে যে কী কী জিনিস আছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি সব জায়গায় কিন্তু দিয়ে দিচ্ছি, দেখুন। আমি আগে আপনাদের এগুলো দিয়ে তারপর আপনাদের সাথে এক্সপ্লেন করব যে কেন এই কাজটি করবেন। তো এই যে আমি এই জিনিসগুলো দিলাম, এখন শুনুন যে কেন দিচ্ছি। কারণ এগুলো আমরা 2024-এ দিতে পারবো না। মাটি আপনাদের উর্বর করতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে। আর এই যে এখন নভেম্বর মাস যাচ্ছে, তো এখন যদি আপনারা এই মাটিটি উর্বর করে রাখেন, আমরা কিন্তু এপ্রিলের মাঝামাঝির দিকেই পালং শাক লাগানো শুরু করে দিই বা লাল শাকের বীজ দেওয়া শুরু করি। যেমন আমি এপ্রিল মাসের মাঝামাঝির দিক থেকে অথবা মে মাসের 1 তারিখে আমি লাল শাক, ডাঁটা শাক এই সব ধরনের বীজ দিয়ে দিই। তো এই যে আমরা যদি জৈব সারগুলো, ড্রাই জৈব সার এখন দিই, এখন যে এই যে সারা নভেম্বর ভরে যে বৃষ্টি হবে বা ফ্রস্ট হবে, মিস্ট হবে, কুয়াশা পড়বে, তার কারণে এই যে শুকনো জৈব সারগুলো খুব দারুণভাবে কম্বাইন হয়ে মাটির সাথে খুবই চমৎকারভাবে মাটিকে উর্বর করবে। এতে করে দেখা যাবে 2024-এ ফার্স্ট আওয়ারে আপনারা যে শাকগুলো লাগাবেন, আপনাদের প্রাথমিক 3 মাস কোনো খাদ্য ব্যবহার করতে হবে না। ট্রাস্ট মি, আমি ঠিক এইভাবেই কিন্তু গাছ বরাবরই লাগাই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আমাকে এত ভালোবেসে আপনারা প্রশ্ন করেন যে আপু আপনি আপনার গার্ডেনের মাটি কিভাবে প্রস্তুত করেন, যদি একটু শেয়ার করতেন। তাই আমি চিন্তা করেছি একেবারে নতুনদের জন্য পার্ট 1 থেকে আমি যতভাবে জার্নি করি সামার পর্যন্ত আপনাদের জন্য ভিডিও রাখবো। কারণ মাটি প্রস্তুতির পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আপনারা দেখেছেন, এটি হচ্ছে পর্ব 4, পার্ট 4, 4। এই যে জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, ট্রাস্ট মি, আপনারা আপনাদের গার্ডেনকে অনেক সুন্দর, অনেক 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 সুন্দর সফল ফলন দিতে পারবেন 2024-এ। আমি ভাই যেভাবে গার্ডেনিং করি, চেষ্টা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে। তো আশা রাখবো যে এই যে পদ্ধতিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছে যে দেখতে কেমন লাগে। এখানে নেই এমন কিছু নেই। পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কমলার খোসা, ডিমের খোসা থেকে শুরু করে
চা পাতা থেকে শুরু করে এখানে সব রয়েছে। এগুলো আমি অনেকটাই শুকিয়ে তারপরে দিয়েছি। এর আগে যারা দেখেছিলেন যে আমার এই যে এ পাশটিতে যেখানে মিষ্টি কুমড়ের গাছ ছিল, আমি কিন্তু অনেকগুলো মূলোর বীজ দিয়েছি। শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন সবগুলো মূলা শাকের বীজ ফার্টাইল হয়েছে এবং প্রত্যেকটি মূলা শাক বের হয়েছে। এই যে দেখুন সব জায়গায় কিন্তু বের হয়েছে। আর এখন যেহেতু শুধু মাটি, তাই ওই যে ওই পাশ থেকে এসে বিড়াল আবারও মাটি খোঁড়াখুড়ি করছে। এই যে আমি যেখানে আমার লতিরাজ কচু আছে সেখানেও কিন্তু আমি মূলা গাছের বীজ দিয়েছি। এই যে দেখুন এখন কিন্তু শাকগুলো বের হচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এখন যেহেতু বের হচ্ছে, তার মানে আপনারা শীতের ভিতর মূলা শাকটি খেতে পারবেন, এটা আমি গ্যারান্টির সাথে আপনাদের বলছি। তো এই যে দেখুন আপনারা ঠিক এভাবেই মাটিটা তৈরি করতে পারেন। আমি জানি যে ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে। আজ দেখুন এত ঠান্ডা, তারপর আমার কনজারভেটিভ তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি। আমি তো ভাই ভীষণ খুশি, তাই ভাবলাম যে এই সময়ে ভিডিওটি করে ফেলি। গার্ডেনে একেবারেই যাওয়া যায় না, খুব বেশি ঠান্ডা, তাই একটু রোদ উঠলে একটু গরম লাগে। বাইরে কিন্তু ঠান্ডায় জমে যাচ্ছিলাম, যেহেতু কনজারভেটিভের ভিতরে, তাই গরম লাগছে। আমি আমার গার্ডেনের হিউজ একটি চেঞ্জ নিয়ে এসেছি। আমি চেষ্টা করব আমার সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করতে। গার্ডেনে আরও কিছু কাজ বাকি আছে, যে পাশ দেখলেন যে পেইন্ট করা হয়নি, পেইন্ট করব। আরও কিছু চেঞ্জেস এনে তারপরে আমি ফুল গার্ডেনের একটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করব এই উইন্টারে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যেন তারাও 2024-এ এই পদ্ধতিগুলি ফলো করে অধিক মাত্রায় ফলন পেতে পারে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।